আমরা এখন তোমাদের এমসিকিউ সাজেশন বই থেকে টাইপ 2 সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের সাজেশন বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। দেখো খেয়াল করো এখানে কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে 20 নাম্বার, পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলো গতিশক্তিটা কোন রূপে প্রকাশ পায়? কি রূপে প্রকাশ পায়? আমরা জানি গতিশক্তিটা সেটা তাপ রূপে প্রকাশ পায়। যে রূপগুলো আছে সব মধ্যে সবগুলোতে তাপ রূপটা সে প্রকাশ পায়। গতিশক্তির মাত্রা কোনটি? শক্তির মাত্রা যা গতিশক্তি, বিভব শক্তি, কাজ সব মাত্রা সেম, ml² T−2। নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো খেয়াল করো, এটাতে আছে হাফ ভি বিভব শক্তি সমান mgh, বাট ভুল দেওয়া আছে। টি গতিশক্তি ইকুয়ালস টু v², জান এই সম্পর্কটা সঠিক কেন? আমাদের টি ইকুয়ালস টু হাফ mv²। তাহলে এটা যদি কনস্ট্যান্ট মান ধরি হাফ ভর, তাহলে টি সমানুপাতিক কিন্তু v²। তাহলে গতিশক্তি কিন্তু বেগের স্কোয়ারের উপর ডিপেন্ডেন্ট। তাহলে গ নাম্বার আমরা সঠিক আনসার বলতে পারি। এরপর আমরা 23 নম্বর প্রশ্নে আসি। 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যে হাফ mv²। দেখো 23 নম্বর প্রশ্নে বলেছে যে হাফ mv² কে নিচের কোন রূপে লেখা যায়? কোন রূপে? দেখো তো হাফ mv², v² কিন্তু দেখো করো এখানে এই দেখো mu² প্লাস w, না হাফ হয়ে গেল, তাহলে এটা লেখা যাবে না। হাফ mu² প্লাস হাফ mv², দুটো যোগফল কিন্তু একই হবে। দেখো তাহলে এই w মানে আবার কিন্তু বিভব শক্তি বলতে পারি, গতিশক্তি বলতে পারি। তো এটা তো গতিশক্তি না, হাফ mv² w, তাহলে v² দেখো তাহলে এখানে যদি কমন নেই, আমরা দুইটা থেকে কমন নেই, হাফ m কমন যায়, তাহলে u² প্লাস v²। তো দুইটা মিলেই তো আমাদের, বা u2 u3 যে কোনো হইতে পারে, দুইটা বেগ যোগ করে কিন্তু আমার মেইন বেগটা চলে আসে। এই জন্য আমরা এটাকে এই রূপে লিখতে পারি, বাকিগুলো তো হবে না, ভুল হবে। এরপর দেখো বস্তুর গতিশক্তি ও ভরের মধ্যে সম্পর্ক কোনটি? এটা আমরা জানি যে এখন এটা বের করতে হলে মানে এখানে ভর বেগ দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, তোমাকে চিন্তা করতে হবে অন্য একটা ওয়ে। সেটা হচ্ছে দেখো ভরবেগ p = mv। যদি আমরা আরেকটা বলতে পারি আমরা এখান থেকে যে গতিশক্তি কি? গতিশক্তি e কে সমান সমান হাফ mv², বা টিও বলতে পারি টি সমান হাফ mv²। উভয় পাশে আমরা যদি m দিয়ে গুণ করে দিই, এটা তো হয় না? উভয় পাশে m দিয়ে আমরা লব ও হরকে গুণ করে দেই, তাহলে এখানে টাইম আসবে, ওখানে টাইম আসবে, আগের মতো হয়ে যাবে, কাটাকাটি করে আগের মতো হয়ে যায়। দেখো সিমসেন। এখন দেখো এটাকে আমরা যদি mv² করে দেই, নিচে 2m দিয়ে দিই, কোনো সমস্যা আছে? নাই। এবার mv মানে দেখো তো ভরবেগ না, p, তাহলে p²/2m। এটা হচ্ছে আমার গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক, যে p²/2m। বা এভাবে লিখতে পারি আমরা e কে সমানুপাতিক p²। এটাও লেখা যায়, এই রূপে লেখা যায়, এই রূপে লেখা যায়। তাহলে e কে ইকুয়ালস টু p²/2m আমরা লিখতে পারি। তো দেখো তো এটা কোথায় আছে? দেখো তো কোথায় আছে u²/2m? p²/2m কোথায় আছে দেখো তো? এই দেখো, এই যে গ নাম্বারটা 24-এর কিন্তু গ নাম্বারটা খেয়াল করো, এটাই দেওয়া আছে। ওকে, দেখো ই কে ইকুয়ালস টু p²/2m, বা টিও কিছু থাকতে পারে, পরীক্ষায় টিও দিয়ে থাকতে পারে। 25 নম্বরে আসো কি বলছে, স্থির অবস্থা থেকে পরন্ত কোনো বস্তু ভূমি স্পর্শ করার মুহূর্তে, পুরো মুহূর্তে সমস্ত শক্তি কি হয়ে যাবে? সমস্ত শক্তি কিন্তু গতিশক্তি হয়ে যাবে। কেন? আমরা পড়েছি যে উপর থেকে পড়া হচ্ছে গতিশক্তি, আর অভিকর্ষ বলে বিপক্ষে যাওয়া হচ্ছে বিভব শক্তি। তাহলে উপর থেকে পড়া হবে, গতিশক্তি হয়ে যাবে। উপর থেকে পড়া একটি পাথর মাটিতে স্পর্শ করলে কোন শক্তির রূপান্তর হয়ে যাবে? সেম জিনিস বলেছে না? তাহলে সেটা কি হবে বলতো? 26-এর হবে গ, গতিশক্তি। ঠিক আছে, একই জিনিস। একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলে কোন ঘটনাটি সঠিক? দেখো একটা বন্দুক থেকে গুলি ছোড়া কোন ঘটনাটি সঠিক? দেখো গুলিটির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হয়। এখন গুলির শক্তিটা কিন্তু অবশ্যই বন্দুকের থেকে বেশি হবে। কারণ কি? যদি বেশি না হয় তাহলে তো বন্দুক তো পিছন দিকে ধাক্কা দেয়, গুলি যখন সামন দিকে যায় বন্দুক পিছন দিকে পশ্চাৎ দিকে কিন্তু পিছন দিকে ধাক্কা দেয়, ঘাড়ের মধ্যে ধাক্কা দেয়। আর যদি গুলির শক্তির থেকে যদি বন্দুকের শক্তি বেশি হয়, তাহলে তো ও মরার আগে, মনে করো যাকে টার্গেট করে মারছে ও মরার আগে তো যে মারছে সে মরে যাবে ধাক্কাকে। তাহলে অবশ্যই কি বলতো, গুলির শক্তিটা বেশি হবে। তাহলে এটা কিন্তু সঠিক আছে, প্রথমটাই সঠিক, আরগুলো পড়ার দরকার নেই। 28 নম্বরটা কি বলেছে, কোন শর্তে বস্তুর গতিশক্তি 16 গুণ হবে? এখন শক্তির সঙ্গে আমরা সম্পর্ক কি বলেছি, যে টি সমানুপাতিক v², হাফ mv² বেগ ছিল। তো এখন দেখো, বা আরটা পড়েছি আমরা টি ইকুয়ালস টু হাফ mv²। এখন দেখতে হবে দুইটা ইকুয়েশন একই জিনিস, ভরটা কনস্ট্যান্ট এটা হয়। দেখতে হবে কোন শর্তে শক্তি গতিশক্তি কত বলতো 16 গুণ হয়। এখন এখানে দেখো চিন্তা করো, যদি ভর দ্বিগুণ হয় বেগ দ্বিগুণ হয়, তাহলে ভর দ্বিগুণ করলে বেগ যদি দ্বিগুণ করো, 2 গুণ 4, 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 8, 8-এর সঙ্গে হাফ গুণ করলে কি কিন্তু হয় না, 4 হয়। তাহলে এটা কোন হয়, হবে না। তাহলে আবার দেখো, আবার তাকাও, শক্তি গতিশক্তি কত বলুন 16 গুণ বলছে, ভর 8 গুণ বেগ অর্ধেক। এন্ড ভর 8 গুণ বেগ যদি অর্ধেক করো হাফ, হাফের স্কোয়ার দিলে কি হবে 1/4, 8 দিলে জীবনও 16 গুণ হবে না।
ভর 4 গুণ বেগ চেঞ্জ করবা না, তাহলে ভর 4 গুণ দিলে কোন লাভ আছে? বেগ চেঞ্জ করলে না, লাভ নাই। ভর চেঞ্জ করবো না, বেগ 4 গুণ। দেখো ভর চেঞ্জ করো নাই, তাহলে ভর কনস্ট্যান্ট দিয়ে রেখে দিই আমরা। বেগ যদি দেখো খেয়াল করো, তাহলে টি সমানুপাতিক যদি আমরা 4 গুণ বেগ করে দিই, দেখো 4 4 কত হয়? 16 হয় কি হয় না? তাহলে 16 গুণ হয়ে যাচ্ছে কিন্তু। দেখো তাহলে ঘ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আমরা দেখো খেয়াল করো, আমরা পরেরটা দেখব 29-এর কোন নির্দিষ্ট ভরের কোন বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? একই সেম কোশ্চেন না? যদি বেগ তুমি দ্বিগুণ করো, তাহলে বেগ যদি দ্বিগুণ করো তাহলে শক্তি কত গুণ হবে? 4 গুণ। 4 গুণ হবে শক্তি। একই প্রশ্ন আসলে। বলছে কোন বস্তুর ভর অর্ধেক এবং বেগ 4 গুণ করলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? এখন ভর অর্ধেক করলা, বেগ কত গুণ? 4 গুণ করলে গতিশক্তি পূর্বের থেকে কত গুণ হবে? তা দেখো তুমি বেগ যদি ভর অর্ধেক করে দাও, আগে ছিল টি কস টু হাফ এম ভি স্কোয়ার, আর নতুন টি প্রাইম হচ্ছে কি বলতো? ভরটা অর্ধেক করে দিলা, যা ভর আছে ওর থেকে আরো অর্ধেক করে দিলা, অর্ধেক ভর, সূত্র ওয়াইজ। আর বেগ করে দিলে কত বলো দেখি? বেগ করে দিলা 4 গুণ, 4 স্কোয়ার, 4 4 কত? 16 হবে। তাহলে আমি বলতে পারি, তাহলে 16 দিয়ে আবার যে হাফকে ভাগ করে দিলে 8, হাফ এম ভি স্কোয়ার লেখা যায়। এই আগে থেকে 4 হয়েছে 4v। তাহলে এই মানটা দেখো তো কত? এই আগের তো সূত্র, তাহলে আগের থেকে 80 গুণ বেশি হয়ে গেল। তাহলে 8 গুণ। কত গুণ বাড়বে বলো তো? 8 গুণ বাড়বে। বা এভাবে চিন্তা করতে পারো যে যদি বেগ 4 গুণ করো তাহলে শক্তি কত হবে? 4 4 স্কোয়ার হয়ে যাবে, 4 4 16 গুণ। আর ভর অর্ধেক, তাহলে 16 দিয়ে আমরা যদি অর্ধেক ভাগ করি তাহলে কত হবে বলো দেখি? 8 গুণ। এভাবে তোমরা চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা একটু পরেরটা চলে যাব, 31 নম্বর প্রশ্নে চলে যাব। দেখি কি বলেছে। 31 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে, দেখো শক্তি 9 গুণ হলে, দেখো গতিশক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কত হবে? যদি শক্তি বসে 9 গুণ হয় তাহলে টি সমানুপাতিক ভি স্কোয়ার। শক্তি 9 গুণ হলে বেগ কত? 3 গুণ হবে। কেন? এই যে এর উপর ডিপেন্ডেন্ট, শক্তি 9 হইতে হলে ওর উপর ডিপেন্ডেন্ট, তাহলে 3 উপর স্কোয়ার উপর ডিপেন্ডেন্ট, তাহলে 9 হবে। এটা 3 হলেই বেগ 3 গুণ হলেই শক্তি 3 উপর স্কোয়ার 9 গুণ হবে, তাহলে 3 গুণ হতে হবে বেগকে। একক ভরে একটি বস্তুর বেগ একক সেকেন্ড একক হলে ওই বস্তুর গতিশক্তি কত হবে? একক ভরে একটা বস্তুর বেগ যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর কি বলো দেখি? গতিশক্তি কত হবে? তাহলে হাফ। কেন? টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। কারণ বেগও একক, একের উপরে স্কোয়ার, ভরও একক, তাহলে শক্তি শুধুমাত্র কি হাফ হয়ে যাবে? হাফ এম ভি স্কোয়ার। ওকে। কোন বস্তুর, এবার আসলে 33 নম্বরটা খেয়াল করো, কোন বস্তুর গতিশক্তি 1/16 গুণ হলে বেগ কত গুণ হবে? তাহলে এই যে এই সেম সূত্র, টি সমানুপাতিক ভি স্কোয়ার, তো শক্তি 1/16 মানে এর উপর ডিপেন্ডেন্ট। তো যদি আমি এটাকে বেগ যদি 1/4 করে দেওয়া হতো, ওর উপর দিয়ে ডিপেন্ড, স্কোয়ার উপর ডিপেন্ডেন্ট, তাহলে 4 4 16 হয় কি হয় না? 1/16 হয় কি হয় না বলো দেখি? তাহলে 1/4 গুণ করতে হবে, 16কে ডিভাইড করতে হবে। হ্যাঁ, এরপর আসো 34 নম্বর প্রশ্নে কি বলেছে? 50 কেজি ও 100 কেজি ভরের দুইজন ব্যক্তি 4 ও 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তাদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? তো দেখো এখানে যেটা বলেছে কোশ্চেনটা, প্রথম ব্যক্তি গতিশক্তি দ্বিতীয় ব্যক্তি গতিশক্তির দ্বিগুণ, ভর কিন্তু প্রথম ব্যক্তির থেকে দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ। এখন দেখো তাহলে আমরা শক্তি যদি বের করতে চাই, হাফ এম ভি স্কোয়ার বের করো। হাফ এম ভি স্কোয়ার প্রথমটার জন্য, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম কত ছিল? 50, বেগ হচ্ছে 4 স্কোয়ার, 400 আসছে। প্রথমটা হচ্ছে 400। আর দ্বিতীয়টার ক্ষেত্রে বের করো, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম কত? 100, বেগ হচ্ছে 2 স্কোয়ার, 200 আসছে। দেখো তাহলে প্রথম ব্যক্তি গতিশক্তি দ্বিতীয়টা কি বলতো? দ্বিগুণ হয়েছে কি হয় না? তাহলে প্রথমটাই আমাদের কিন্তু সত্য কথা বলেছে। পরেরটা দেখো, 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি একটি বস্তুর উপর গতির দিকে আরো 20 জুল শক্তি প্রদান করা হলে তার বেগ কত হবে? এখন এটা একটা গাড়ি চলছে 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, চলার সময় তুমি যদি আরো শক্তি দাও, সেটা কতটুকু দিলা বলো তো? 20 জুল দিছো, 20 জুল। সেখান থেকে আমরা আগে শক্তি থেকে আমাদের ত্বরণটা বের করে নিয়ে আসতে হবে। ত্বরণটা বের করতে বললে আমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবো, যার বেগ ছিল 5। তাহলে এখন যদি আমি বলি ভি, পরবর্তীতে মানে এই বস্তুর বেগ কত হবে, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি যদি আমি করি, হ্যাঁ, কয় সেকেন্ড দিছে? টাইম দেয় নাই। তাহলে আমরা আগে বস্তুটার আমরা শক্তি বের করে নিয়ে চলো, টাইম যদি দেয় নাই তাহলে এই শক্তি আমি করতে পারবো না।
তাহলে আগে গতিশক্তিটা বের করি চলো। তাহলে 5 জুল, তাহলে হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ 0.5 ইন্টু এম কত আছে 10 কেজি, ভি কত আছে 5 স্কোয়ার, তাহলে শক্তি হচ্ছে এখন 125, 125 প্লাস আরো 20 জুল দিলাম, তাহলে এর নতুন শক্তি কত হইলো বলো তো 145 জুল হচ্ছে আমার নতুন শক্তি। এন্ড এই শক্তি থেকে বেগ কত হবে শেষ বেগ দেখো খেয়াল করো, 145 যা শক্তি, গতিশক্তিও কি বলতো তা, তাহলে ভি cos টু 2 ভাগ হয়েছে গুণ হয়ে যাবে 145, এম গুণ হয়েছে ভাগ হয়ে যাবে, এম কত ছিল 10 আর ভি স্কয়ার ছিল রুট হয়ে যাবে, শেষ দেখো বেগ চলে আসবে রুট ওভার 2 ইন্টু 145 ভাগ হচ্ছে 10, মান চলে আসছে 5.385, তাহলে মানে 5.39 মিটার পার সেকেন্ড হচ্ছে তার এখনকার বেগ হয়ে যাবে। তাই দেখো আমি কিন্তু প্রথমে চিন্তা করছি যে ভি cos ইউ প্লাস এটি দিয়ে করবো, বাট দেখছি আমি টি কিন্তু নাই পরবর্তীতে, এন্ড টি না থাকার সত্ত্বেও আমি চিন্তা করলাম যে কি করা যায়, তখন দেখলাম যে এখানে কিন্তু শক্তি দেওয়া আছে, তার আগে শক্তিটা বের করলাম এবং পর শক্তি যোগ করলাম, আগে শক্তি ছিল কত 125, পরে আরো 20 বাড়া দিয়েছে 145, এখন বেগ কত বের করে ফেলছি। এবার আসো আমাদের পরে প্রশ্ন 36 প্রশ্নটা কি বলেছে দেখো, একজন 60 কেজি ভরের একজন দৌড়বিদ এর বেগ এত হলে 7 হলে গতিশক্তি কত, হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার গতিশক্তি, তো হাফ দাও 0.5 ইন্টু 60 ইন্টু 7 স্কোয়ার যদি দাও তুমি 1470 জুল। 65 কেজি ভরে একজন দৌড় প্রতিযোগী 9 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে, সেম কোশ্চেন না, দেখো তো হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ গুণ করো 0.5 ইন্টু এম কত আছে 65 ইন্টু 9 স্কোয়ার, তাহলে কত আসবে বলো তো 2632.5, 2632.5 জুল। ওকে, এরপরে 38 নম্বর প্রশ্নটা দেখি কি বলেছে, 100 কেজি ভরে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এর গতিশক্তি কত হবে, সেম হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ 0.5 ইন্টু এম হচ্ছে 1000, বেগ 10 স্কোয়ার, তাহলে হচ্ছে 5 ইন্টু 10⁴ জুল। ওকে, কত হবে এত জুল হবে, ঠিক আছে কম। এবার আমরা দেখবো পরেরটা, দেখবো কি বলেছে, একটি বস্তুর বেগ কত হলে তাদের ভর বেগ ও গতিশক্তির মান সমান হবে, একটা বস্তুর বেগ কত হলে ভর বেগ এবং গতিশক্তির মান কি বলতো সমান হবে। এখন চিন্তা করো, আমরা দেখেছি যে গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্কটা কি দেখেছি, একটু আগে দেখলাম আমরা যে টি সমান সমান দেখেছি আমরা পি স্কোয়ার বাই 2m, এটা দেখেছি আমরা। এখন বলছে যে একটি বস্তুর বেগ কত হলে, বেগটা কত হলে তাদের ভরবেগ ও গতিশক্তির কি বলছে মান সমান হবে। তাহলে এখন যদি আমরা একটু চিন্তা করি, এখানে দুটো ইকুয়াল করতে, তাহলে ইকুয়াল মানে গতিশক্তিটাকে আমরা লিখতে পারি হাফ এম বি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার বাই 2m লিখতে পারি আমরা এটাকে, এম আমরা গুণ হয়ে আছে এখানে এম স্কোয়ার হয়ে যাবে, আমরা এই দুই ভাগ হয়েছে গুণ করে দিব, তাহলে গুণ করলে আপনার 2 কাটা চলে যায়, আর এমটা হচ্ছে এখানে আসে চলে যায়, তাহলে আমরা এটাকে একটি বস্তুর বেগ কত হলে তাদের ভরবেগ ও গতিশক্তির মান সমান হবে। আমরা গতিশক্তি ও ভরবেগটা যদি সমান করে দিই, দেখো খেয়াল করে এভাবে করতে পারি আমরা, গতিশক্তি ও ভরবেগের মানটা সমান করে দিলাম, ভরবেগ যেহেতু বলেছে গতিশক্তি বলেছে তাহলে সমান করে দিই, তাহলে ভরবেগ হচ্ছে পি, হ্যাঁ সমান সমান টি, যেটা সমান, তাহলে ভরবেগ হচ্ছে কি এম ভি আর টি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি এখন চিন্তা করি, এখন দেখো এখানে তাকাও হাফ এম ভি স্কোয়ার, আচ্ছা বেগ কি বলছে বেগ কত হলে, তাহলে আমরা এম কেটে দিলাম আর 2 ভাগ হয়েছে গুণ হয়ে যাবে, তাহলে 2v সমান সমান ভি স্কোয়ার, তাহলে এখানে ভি স্কোয়ার দুইটা ভি আছে, একটা ভি কেটে দিই আমরা, তাহলে ভি কত হচ্ছে বলতো 2, অর্থাৎ ভি এর মান 2 হলেই দুইটা কি বলতো ইকুয়ালি চলে আসছে। আমি ভাবছি ওইভাবে হয়ে যায়, ইকুয়েশনটা বড় হয়ে যায়, দেখো তাহলে কিন্তু 2 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের আনসার। এবার একটু দেখো পরেরটা আসছে কি বলছে, পরের প্রশ্নটা বলেছে 3 কেজি ও 9 কেজি ভরের দুটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে গতিশক্তি সমান হবে। তাহলে গতিশক্তি সমান ধরে কাজটা করতে হবে আমাদের, যদি গতিশক্তি সমান ধরে আমরা কাজটা করি, দেখো খেয়াল করো, তাহলে প্রথমটা গতিশক্তি হচ্ছে T1 সমান সমান T2 দিয়ে আমরা ধরি, তাহলে হাফ এম বি স্কোয়ার প্রথমটার, আর হচ্ছে হাফ m2 v2 স্কোয়ার। তো বলছে প্রথমটার ভর কত বলছে 3 কেজি, পরেরটা হচ্ছে 9 কেজি। ওকে,
তাহলে হাফ হাফ কেটে দিলাম, প্রথমটা হচ্ছে 3 কেজি, 3v1 স্কোয়ার, তাহলে 9v2 স্কোয়ার, 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 হয়ে যাবে, তাহলে v1 স্কোয়ার সমান সমান 3v2 স্কোয়ার করতে পারি আমরা। ওকে, এখন দেখো স্কোয়ারটা আমরা চলে গেলে v1 সমান সমান √3v2 স্কোয়ার। তো দেখো v2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার নাই, তাহলে এই যে স্কোয়ার v2 এর উপর আর v2 এর উপর রুটটা কাটা যাবে, তাহলে v1 হয়ে যাবে √3v2 আলাদা হয়ে যাবে। ওকে, তাহলে এখন যদি আমরা চিন্তা করি তাহলে দেখো দাঁড়াচ্ছে কিন্তু আলটিমেটলি আমাদের এখন অনুপাত চিন্তা করি তাহলে কি হবে দেখো তো, এটা গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে v1/v2 সমান সমান √3, নিচে মনে মনে একটা 1, তাহলে আমরা ক্রস গুণ করে খেয়াল দেখো তাকাও, তাহলে অনুপাত কি দাঁড়াচ্ছে আমাদের, দেখো আলটিমেটলি কিন্তু আমাদের অনুপাত কি দাঁড়াচ্ছে বলো তো, √3:1 হচ্ছে অনুপাত দাঁড়াচ্ছে আমাদের। তো √3 কি বলতো 1, এটা কোথায় আছে বলো দেখি, √3:1, এই যে √3:1 দেওয়া আছে খ নাম্বার অপশনে, বুঝতে পারছো? তো এরপরটা আসো দেখো, এরপরটা কি বলেছে, 40 নাম্বার প্রশ্ন সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব 41 নাম্বার প্রশ্ন চলে যাব। চলো দেখি 41 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখি আমরা। ডায়াগ্রাম দেওয়া আছে এবং ডায়াগ্রাম দিয়ে বলেছে এখানে যে বি বিন্দুতে গতিশক্তি কত হবে। দেখো বলেছে হচ্ছে বি বিন্দুতে গতিশক্তি কত হবে, তাহলে চিন্তা করো বি বিন্দুতে গতিশক্তি, এই বিন্দু, গতিশক্তি মানে পড়া আর বিভব মানে উঠা, গতিশক্তি মানে পড়া, বিভব মানে উঠা। এখন সবগুলো তো mgh ভাইয়া, হাফ এম বি স্কোয়ার কই, হাফ এম বি স্কোয়ার যা mgh তা একই জিনিস। কিভাবে একই জিনিস, দুটো আলাদা জিনিস না, দুটো একই জিনিস। কেমন দেখো, হাফ এম ভি স্কোয়ার পড়ার সময় যদি এমটা এই ভি স্কোয়ারটা, ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস 2gh, পড়ার সময় ইউ স্কোয়ার প্লাস 2gh, তা পড়ার সময় আদিবেগ 0 না, সব সময় পড়ার সময় আদিবেগ 0 হয়, তাহলে কি হবে 2gh, 2 কাটা, দেখো তো mgh হয়েছে কি হয় নাই, তাহলে ভাই একই হয়ে গেল কেন, হ্যাঁ একই, বাট এই এসটা হচ্ছে গতিশক্তির সময় পড়ার সময় হাইটটা আর বিভব সময় যাওয়ার সময় হাইটটা, আর কিছু না। এমজিএইসি, এইটাই এমজিএইসি, জাস্ট এই এসটা হচ্ছে গতিশক্তি হলে পড়বে আর বিভব শক্তি হলে কি বলতো উঠার হাইটটা হবে। আচ্ছা এখন তাকাও, তাহলে গতিশক্তি কত হবে বি বিন্দুতে, এই যে পড়ার সময় হাইটটা কত, পড়ার সময়টা বলছে এক্স, তাহলে কি হবে বি বিন্দুতে mgx হবে, এই যে mgx হচ্ছে আমাদের আনসার। 60 কেজি ভরে একজন দৌড়বিদের গতিশক্তি 920 জুল হলে তার বেগ কত, তাহলে গতিশক্তি বলেছে 920, তাহলে হাফ এম বি স্কোয়ার ইকুয়ালস টু বলে দিছে 900 কত 1920, হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু বলে দিছে 1920, তাহলে ভি ইকুয়ালস টু কি হবে 2 ভাগ হয়েছে গুণ হয়ে যাবে 1920 ইনটু 2, এম গুণ হয়েছে ভাগ হয়ে যাবে, এম কত আছে বলো দেখি 60, আর বেগের উপর স্কোয়ার ছিল রুট হয়ে যাবে, শেষ। সিম্পলি স্টেপ বাই স্টেপ করলে আসলে জিনিসগুলো হয়ে যাবে, টেনশন কিছু নাই। √1920 ইন্টু হচ্ছে 2 ভাগ 60 দিলে আসবে হচ্ছে আনসার 8, বেগ হচ্ছে 8। দেখো তো অপশন 8 আছে কিনা, এই যে 8 মিটার পার সেকেন্ড, 42 হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আমরা 43 নম্বর প্রশ্নে চলে যাবো। দেখো 43 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে 43 নম্বর প্রশ্নে দেখো 4 কেজি ভরে একটি বস্তুর গতিশক্তি 200 জুল হলে বস্তুর বেগ কত, সেম অঙ্ক না, এই সেম অঙ্ক না আমাদের, হাফ এম বি স্কোয়ার ইকুয়ালস টু 200 জুল গতিশক্তি বলে দিছে, তাহলে ভি ইকুয়ালস টু কি 2 ভাগ হয়েছে গুণ হয়ে যাবে 2 ইন্টু 200, আর এম গুণ হয়েছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে কত কেজি 4 কেজি, আর ভি এর উপর স্কোয়ার ছিল রুট হয়ে যাবে, শেষ। তাহলে √400 ভাগ 4, তাহলে কত আসলো 10, বেগ হচ্ছে কত হবে 10 মিটার পার সেকেন্ড, 400 ভাগ 4 √। আচ্ছা এবার আসো গতিশক্তির ক্ষেত্রে কোনটা সঠিক, একক কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, সেকেন্ড হবে সেকেন্ড ইনভার্স 2, অবশ্যই কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 কিন্তু গতিশক্তি আমরা দেখেছি একটু আগে প্রথম টাইপ 1 এ আমি কিন্তু করিয়ে দিয়েছি যে শক্তিটা হচ্ছে W ইকুয়াল টু Fs, W ইকুয়াল যদি Fs হয়, F মানে হচ্ছে ms, সো ভরের একক কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড ইনভার্স 2, সরণের একক হচ্ছে মিটার, তাহলে দেখো মিটার মিটার গুণ করলে কি হবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 হয়ে যাচ্ছে। দেখো এটা কিন্তু ঠিক আছে, এটা যা জুলতা, এটা যা জুলতা সব একই জিনিস কিন্তু। ওকে, ক্ষেত্রে টি বিভব শক্তি ইকুয়ালস টু পি স্কয়ার বাই 2m, হ্যাঁ ভরবেগের সঙ্গে সম্পর্ক দেখেছি, ভরবেগ স্কয়ার বাই 2m, ঠিক আছে। দিক আছে না, গতি শক্তি হচ্ছে শক্তি এবং কাজ স্কেলার রাশি, স্কেলার রাশির দিক থাকে না, তাহলে হচ্ছে 1 এবং 2 আমাদের ট্রু অ্যান্সার। পরেরটা যাই আমরা 45 নম্বর প্রশ্নে কি বলেছে দেখি, কোন
গতিশীল বস্তুর গতিশক্তি 4 গুণ হবে যদি যদি কি বলতো শক্তি গতিশক্তি 4 গুণ হবে যদি শক্তি 4 গুণ হবে যদি বেগ দ্বিগুণ হয়। হ্যাঁ, বেগ দ্বিগুণ হলে উপর ডিপেন্ডেন্ট 4 গুণ, ঠিক আছে। বেগ ও ভর উভয় দ্বিগুণ, বেগ ও ভর, বেগ দ্বিগুণ হলে তো 4 গুণ অটোমেটিক হয়ে যায়, আবার ভর দ্বিগুণ হলে কিভাবে 4 গুণ হবে? হবে না। বেগ দ্বিগুণ ভর অর্ধেক, বেগ দ্বিগুণ করলে কত হয়ে যাচ্ছে? বেগ দ্বিগুণ করলে হচ্ছে আমাদের 4 গুণ হয়ে যাচ্ছে, আর ভর অর্ধেক করলে 2 গুণ। ভরকে যদি অর্ধেক করি তাহলে কি 4/2, তাহলে কত 2 গুণ হচ্ছে, কিন্তু এখানে শক্তি 4 গুণ লাগবে, তাহলে শুধুমাত্র 1 নাম্বারটা রাইট। ওকে, ক্যালকুলেশন মাঝে মাঝে কিছু জিনিস ক্যালকুলেশন করে দরকার নেই, মাথার মধ্যেই ক্যালকুলেশন করতে হবে, কারণ এমসিকিউ খুব শর্ট সময়, তোমাকে একটা 1 মিনিট থাকে, তো 1 মিনিটের মধ্যে তোমাকে চিন্তা করতে হবে, তুমি তো এত বড় ম্যাথ করতে পারবে না অনেক সময়। পরটা 46 নাম্বার, 50 গ্রাম ভরে একটি বস্তুকে 10 জুল শক্তিতে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলে বস্তুটি কত বেগে উপর দিকে নিক্ষেপ করা হয়েছিল? এই শক্তি থেকে বেগটা বের করতে হবে। তো ওই যে আগের মতো করে ফেলো, শক্তি থেকে বেগ, কত শক্তিতে? এত গতিশক্তি, তাহলে হাফ এম স্কোয়ার ইকুয়ালস টু 10 জুল, তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? 10 জুল শক্তিতে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল, তাহলে ভি ইকুয়ালস টু কত হবে বলো? তাহলে 10 × 2 ভাগ হয়েছে গুণ হয়ে যাবে ওদিকে, আর এম গুণ হচ্ছে ভাগ হয়েছে 10 গ্রাম, 0.01 রুট ওভার, স্কোয়ারটা অবশ্যই রুট হয়ে গেছে, তাহলে রুট ওভার 20 ভাগ হচ্ছে 0.01 মানাস হচ্ছে 44.72, 44.72, এখানে তো নাই, কোথাও কি ভুল করলাম? ও এই 10 গ্রাম কেন, আমি 50 গ্রাম দেওয়া আছে, এখানে 10 গ্রাম লিখে 0.05 হবে, ঠিক আছে, আমি একটু ভুল করেছি, 0.05 হবে 5, তাহলে 20 মিটার পার সেকেন্ড কত আসছে বলো তো? 20 মিটার পার সেকেন্ড আসছে, যে 20 কোথায় অপশন আছে, যে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে অপশন আনসার। হ্যাঁ, মানগুলো ভুল করা যাবে না। এবার তোমাকে ওই প্রশ্নের আলোকেই বলেছে প্রথম দূরত্ব অতিক্রম করার পর বস্তুর বেগ কত হবে, প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করার পর। তাহলে আমি জানি যে ওই যে mgh বিভব শক্তি যা গতিশক্তি তা সবসময় সেম, বিভব শক্তি গতিশক্তি কি বলে, একটা বস্তু সবসময় কি হবে, সর্বোচ্চ উচ্চতা বিভব শক্তি যা হবে সর্বনিম্ন উচ্চতা গতিশক্তি কি বলতো তা। তো এখানে বলছে নিক্ষেপ করার সময় গতিশক্তি কত? 10 জুল, 10 জুল ছিল নিক্ষেপ করার সময় গতিশক্তি, 10 জুল হইলে সর্বোচ্চ উচ্চতা বিভব শক্তি কত? তাই হবে, তাহলে এইটা যা mg হইছে কি বলতো তা হবে, তাহলে h ইকুয়ালস টু 10 ভাগ mg, তাহলে 10 ভাগ m ছিল কত? 0.05, g 9.8, দেখো হাইটটা পেয়ে গেছো, হাইট কত আসলে? 10 ভাগ 0.05 ইন্টু 9.8 আসছে হচ্ছে হাইট 20.40, 20.40 মিটার সর্বোচ্চ হাইট, সর্বোচ্চ হাইট 20.40 মিটার। এখন বলেছে যে অর্ধেক দূরত্ব অতিক্রম করার বেগ কত, তাহলে অর্ধেক দূরত্ব যদি অতিক্রম করো তাহলে অর্ধেক দূরত্ব কত হবে? এর অর্ধেক কত হবে? 10.20, 2 দিয়ে ভাগ দিলে এত মিটার অতিক্রম করার পর বেগ কত ছিল। তাহলে এখন আমরা একটু ম্যাথমেটিক ক্যালকুলেশনে যাব, যে হাইট ছিল 10 কত বলো তো 20, আর কত বেগে নিক্ষেপ করা হয়েছিল? 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল, গতে পেয়েছি। তাহলে যদি তুমি চিন্তা করো যে আদি বেগ ছিল 20, হাইট হচ্ছে কত বলো তো 10.20 মিটারে, শেষ বেগ কত হবে? g 9.8, তাহলে তুমি কিন্তু মানটা পেয়ে যাবা। কি মিসিং? টি মিসিং, তাহলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2g h, তাহলে v ইকুয়ালস টু রুট ওভার 20 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 10.20। ক্যালকুলেশন করো, দেখো 20 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 10.20, মান চলে আসছে 24.49, 24.49, দেখো তো অপশনে আছে কিনা? 24.49 কই? এই 24.49 তো নাই, কোথাও কি ভুল করলাম আবার? বেগ দেওয়া ছিল 20, 10 জুল শক্তিতে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলে 50 গ্রাম ভরের বস্তুকে প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করার পর বেগ কত হবে। তো আমরা যে বেগে মারছে ওই বেগ থেকে আমরা সম্পূর্ণ হাইটটা বের করে নিয়েছি। প্রথমে আমরা সম্পূর্ণ হাইটটা বের করে নিয়েছিলাম, কি বলো তো দেখি, যে mgh সমান সমান 10 জুল ছিল, তাহলে h সমান সমান 10 ভাগ হচ্ছে 0.05 ইন্টু 9.8 গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এটা মানটা দেখি ঠিক আসছে কিনা, 10 ভাগ 0.05 ইন্টু 9.8, 20.40, ঠিকই তো আছে। তো এর অর্ধেক দূরত্ব যাওয়ার সময়, অর্থাৎ যখন 20-এ মারছিলা বেগে, তো অর্ধেক দূরত্ব হচ্ছে কি বলতো 10.20, ওখানে শেষ বেগ কত হবে? v, তাহলে v ও একটা ভুল হয়ে গেছে, সরি একটা ভুল হয়ে গেছে, কি বলো দেখি,
নিক্ষিপ্ত বস্তুর সময় কিন্তু মাইনাস ইউজ করা যাবে না। নিক্ষিপ্ত হলে কি প্লাস ইউজ করা যাবে না, নিক্ষিপ্ত সময় কি বলতো মাইনাস, সূত্র কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমি কিন্তু প্লাস দিয়ে করেছি, এটা মাইনাস হয়ে যাবে। ওকে, মনে রাখতে হবে কিন্তু। তাহলে আমি এই জায়গাটায় ভুল হয়েছে, 20² মাইনাস 2 ইন্টু 9 পয়েন্ট ইন্টু হচ্ছে 10.20। সো মান চলে আসছে দেখো 14.14 চলে আসছে, 14.14 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার বেগ। দেখো এবার অপশনে দেখো, এবার আছে কিনা দেখো তো অপশনে, দেখো 14.14, ঠিক আছে। এবার দেখো পরেরটা আসি আমরা। 48 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বলেছে একটা বস্তুর আদিবেগ দেওয়া আছে 0, এই যে আদিবেগ 0 উপর থেকে পড়ার সময়, সি বিন্দু অবস্থা বেগ কত, এই সিতে উপর থেকে পড়ছে, তো হাইট দেওয়া আছে, আদিবেগ পড়ার সময় 0 হয়, হ্যাঁ হাইট হচ্ছে কত মিটার 122.5 থেকে পড়ছে, তো জি যদি 9.8 হয় তাহলে সর্বনিম্ন উচ্চতায় বেগ কত, শেষ টি মিসিং, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন কিন্তু পরন্ত নিক্ষিপ্ত পরন্ত জন্য প্লাস ভি ইকুয়ালস টু রুট ওভার আদিবেগ 0 থেকে লিখলাম না, আদিবেগ 0 পড়েটাই 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 122.5, তাহলে 2 ইন্টু 9 পয়েন্ট ইন্টু 122.5, 49 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ, মাটিতে আঘাত 49 বেগে। ওকে, মানে গতি সমীকরণ দিয়ে তুমি এটা করতে পারতেছো, কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে আসবো পি বস্তুর ক্ষেত্রেও একই উদ্দীপক দিয়ে আসলে 49 নাম্বারটা করতে বলছে, তো আমরা একটু চিন্তা করবো যে কি আসলে হয়। বলছে প্রথম প্রশ্ন বলেছে বি অবস্থানে বেগ হচ্ছে 28.28, বি অবস্থানে বেগটাকে বের করতে হবে। বি অবস্থানটা কই দেখো তাকাও, এখানে বি অবস্থানটা হচ্ছে এই জায়গাটায়, যেখানে বলেছে বি অবস্থানে গতিশক্তি হচ্ছে, টোটাল গতিশক্তিটা বের করতে হবে 1/3 অফ এ তে গতিশক্তি যত আছে, এ কোনটা পি বস্তু এই অবস্থানে বিনা বাধায় পড়ছে, এই অবস্থান হচ্ছে কই, এই যে এই অবস্থান। সো এর 3 ভাগ অবস্থান বিভব শক্তি যায়, এখন এই অবস্থায় বিভব শক্তিটা বের করো, এর অবস্থার বিভব শক্তি হচ্ছে বের করতে হবে কত দেখি চলো, তাহলে mgh, দেখো এখানে এম এর মান ছাড়াই আসলে আমাদের চিন্তা করতে হবে, এম এর মান যদি দেওয়া নাই তাহলে খেয়াল করো, দেখো তাহলে বি অবস্থানে গতিশক্তি বলেছে, তাহলে আমি যদি এখানে চিন্তা করি বি অবস্থানে গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার ইকুয়ালস টু 1/3 অফ এই অবস্থান বিভব শক্তি, এই অবস্থান হচ্ছে mgh সর্বোচ্চ উচ্চতাটা এখানে, ঠিক আছে। তাহলে বলছে বিতে বেগ বের করতে বলছে, তাহলে আমরা জানি এখন দেখো বি অবস্থানে বেগটা কত হবে, তাহলে আমরা যদি এম কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো খেয়াল করো এখানে কি হচ্ছে, 2 ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে 2gh/3, তাহলে ভি সমান সমান রুট ওভার 2 9.8, হাই কত ছিল 122.5 ডিভাইড বাই 3, দেখো বেগ এই অবস্থানে বেগটা পেয়ে যাবা। তাহলে আমরা কিন্তু এম ছাড়াই করে ফেলতেছি, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 122.5 ভাগ হচ্ছে 3, তাহলে মান আসতেছে হচ্ছে কত বলতো 28.29 আসতেছে, ওয়ান কাইন্ড অফ সেম, হ্যাঁ। তাহলে 28.28 আসতেছে, খেয়াল করো এখন অপশনে কি আছে, এই যে হ্যাঁ অপশনে কিন্তু দেখো 28.289 বলে দিচ্ছে, তার মানে অপশনে 1 কিন্তু ঠিক আছে। ওকে, ঠিক আছে। দূরত্ব এবি সমান 40.83, তাহলে চলো আবার দূরত্ব বের করতে হবে, আবার যেতে হবে ওখানে, এবি দূরত্ব বের করতে, এবার দূরত্ব, ঠিক আছে। তাহলে এই দূরত্বটা যদি বের করতে চাও তুমি এবি এর দূরত্ব, তাহলে সেম ভাবে আবার এবি অবস্থা গতিশক্তি হচ্ছে বের করতে হবে, যে কি বের করলা হাফ এম বি স্কোয়ার, এখানে যা হবে 1/3 অফ mgh বিভব শক্তি তা হবে এই অবস্থানের, তাহলে এখানে আমার এটাকে লিখতে পারি আবার এম কাটা দিলাম, তাহলে ভি স্কোয়ার সমান লিখতে পারি 2gh, এম তো কাটা দিছি বাই 3, তাহলে ভি স্কোয়ার আবার লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2gh, 2g এই পড়াটা ধরলাম এতটুকু, পড়াটা গতিশক্তি x, পড়াটা হচ্ছে গতিশক্তি ইউ স্কোয়ার প্লাস 2gx, এই যে পড়াটা এতটুকু এই বিন্দুতে না, গতিশক্তি এই বিন্দুতে না, গতিশক্তি মানে পড়া, গতিশক্তি মানে হচ্ছে পড়া, তাহলে 2g সমান সমান 2gx/3। ওকে, দেখো জি জি কাটা দিলাম, আর আমরা 2 2 কেটে দিলাম, তাহলে x সমান সমান h/3 দিলে হয়ে যাচ্ছে, h কত বলো তো 122.5 ভাগ 3 দিলে আসবে হচ্ছে 40.83, অর্থাৎ কিন্তু দেখো 40.83 হচ্ছে এই বিন্দু হাইট, তাহলে দেখো এখন ওখানে চলে যাই আমরা, চলো দেখো ওখানে কিন্তু হাইট মেবি এটাই দেওয়া আছে, দেখো এটাই কিন্তু দেওয়া আছে, তবে এটাও কিন্তু ঠিক আছে। 3 নাম্বারটা বলছে
বি বিন্দুতে বিভব শক্তি সমান 1/3 অফ সি বিন্দু গতিশক্তি। দেখো এখানে কিন্তু উল্টা বলছে যে বি বিন্দুতে গতিশক্তি 1/3 অফ কই গেল, হ্যাঁ এই দেখো 1/3 অফ এ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি বলছে, ওখানে কিন্তু উল্টা বলছে, মানে এটা কখনো সম্ভব না যে বি বিন্দুতে গতিশক্তি যা হবে 1/3 অফ সি বিন্দু গতিশক্তি তাই হবে, এটা ভুল। কেন? এখানে গতিশক্তি যা বি বিন্দুতে গতিশক্তি যা একটা যাই হোক না কেন, 1 2 3 যাই হোক না কেন, সি বিন্দুতে ওখানে অপশনে বলছে যে সি বিন্দু গতিশক্তি কি তাই সি বিন্দু গতিশক্তি সর্বোচ্চ, এই বিন্দু গতিশক্তি সর্বনিম্ন, সি বিন্দু হচ্ছে গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তি পাওয়া যায়, যত নিচে নামা গতিশক্তি বাড়বে। তাহলে বলছে এখানে এইটা গতিশক্তি যায়, এখানে গতিশক্তি তাই, এটা কখনো সম্ভব? বাড়ছে ভাই, আর এটা জীবন সম্ভব না, ওখান থেকে বাড়বে, তাহলে এটা কখনো সম্ভব নয়। তাহলে ওখানে যেটা বলেছে, তাহলে আমাদের কিন্তু উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে 1 আর 2, 3 কিন্তু ভুল, অটোমেটিক ভুল চলে আসছে, 3 হচ্ছে আমাদের অটোমেটিক ভুল চলে আসছে। আমরা আনসার বলতে পারি, তাহলে আনসার বলবো আমরা 1 আর 2 হচ্ছে ট্রু আনসার, তাহলে 1 আর 2 হচ্ছে আনসার। এবার আসো পরেরটা, লেখচিত্র কোন অংশ গতিশক্তি স্থির থাকবে? গতিশক্তি স্থির, এবি ও সিডি অংশ স্থির, কারণ বেগ স্থির আছে, তাহলে শক্তি স্থির হবে এবি ও সিডি অংশে। খ নাম্বার, ই বিন্দু গতিশক্তি কত? ই বিন্দু কোনটা? এটা লাস্ট বিন্দু, তাহলে হাফ এম বি স্কয়ার, হাফ এম কত আছে 500, বি স্কয়ার, বি কত? এই যে ই বিন্দু বি কত বলো তো 5, তাহলে 5 স্কয়ার, দেখো কত আসে 0.5 ইন্টু 500 ইন্টু হচ্ছে 5 স্কয়ার, মান আসবে 6250, 6250 মানে 1 কাইন্ড অফ, এটা হচ্ছে 6.25, ভুল লিখলাম, 500 ইন্টু 3, এখানে হচ্ছে 50, ই বিন্দু বলছে না, ই বিন্দুতে, তাহলে আমরা কি এখানে 0.5 500 ই বিন্দু এ বি সি ডি ই, বেগ 5, তাহলে এখানে দেখাচ্ছে হচ্ছে, আরেকবার দেখি, ইন্টু 0.5 ইন্টু হচ্ছে 5 স্কয়ার, এখানে তো মানটা হয়তো বা কোশ্চেনে কি ভুল আছে, ই বিন্দু গতিশক্তি বের করতে বলছে, ই বিন্দুর মানটা আমাদের একটু দেখা যাচ্ছে না, তো আমাদের একটু জুম করি, বেগ দেওয়া আছে 5, দেখো ই বিন্দুর কথা বলছে, ই বিন্দুতে ময়মনসিংহ 23, সো ই বিন্দুতে গতিশক্তি বের করতে বলছে, ই বিন্দু হচ্ছে এইটা, এখানে আমাদের বেগ দেওয়া আছে, কত বেগ বলতো? এই জায়গায় বেগ হচ্ছে এই যে 5 বলছে 5, সো যদি বলি আমরা হাফ এম ভি স্কোয়ার, তাহলে মান বসাও, হাফ যদি বসাও 0.5 ইন্টু বেগ ছিল 5 ইন্টু ভর ছিল 500 ইন্টু হচ্ছে কত হবে বলো দেখি, যে এখানে হচ্ছে 5 স্কোয়ার বেগ, তাহলে 6250 চলে আসে এই ডাটা ওয়াইজ, 6250 হচ্ছে আনসার। এখন ডাটা দিয়ে চেঞ্জ হয়, ডাটা কিছু মানে এই অপশন হয়, ডাটা কিছু হয়তো কোনো কারেকশন আছে, কারেকশন চেঞ্জ হলে উত্তরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তোমরা কনসেপ্টটা মনে রাখো, হাফ এম বি স্কোয়ার বেগ ওয়াইজ আমরা কিন্তু ক্যালকুলেশন করেছি। ওকে, তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান। তো তোমরা এখনো যারা আমাদের এমসি সাজেশন ভিডিও সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।